আচ্ছা, ঠিক আছে। নমস্কার। ময়নাগুড়ি কলেজের সাংস্কৃতিক শাখা আয়োজিত আয়োজিত জাতীয় স্তরের জাতীয় স্তরের রবীন্দ্র রবীন্দ্র বক্তৃতামালা বক্তৃতামালা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের এই অনুষ্ঠানের নাম রবি রশ্মি। বিগত এই মাস ধরেই আমাদের রবীন্দ্রনাথকে স্মরণে রেখে এই অনুষ্ঠানের সূচনা করা হয়েছে। এই অনুষ্ঠানে আমরা মোট 5টি বক্তৃতার আয়োজন করেছি। এই মহামারী পরিস্থিতিতে ময়নাগুড়ি কলেজের সাংস্কৃতিক শাখার পক্ষে সম্ভব ছিল না কোনো গান বা নাচের অনুষ্ঠান আয়োজন করবার। তাই আমাদের সিদ্ধান্ত ছিল যে রবীন্দ্রনাথকে স্মরণে রেখে তার বিভিন্ন বিষয় নিয়ে পণ্ডিতদের দ্বারা কিছু একটা বক্তৃতা মালা অনুষ্ঠান আয়োজন করার। আর এই বক্তৃতামালা অনুষ্ঠানের আবহ সঙ্গীত হিসাবে আমরা রেখেছিলাম যন্ত্রসঙ্গীতকে। আমরা সরোদ, বাঁশি, সেতার, এসরাজ এবং বেহালা এই 5 রকম বাদ্যযন্ত্রের মাধ্যমে এই অনুষ্ঠানের আবহ সঙ্গীত রচনা করেছিলাম। আজ আপনারা এতক্ষণ শুনলেন বেহালা, এবং বেহালায় যে গানটি আপনারা শুনলেন সেটি আপনাদের চিরপরিচিত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই গানটি রবীন্দ্রনাথ বাউল গায়ক গগন হরকার আমি কোথায় পাবো তারে সেই গানের সুরের দ্বারা অনুপ্রাণিত হয়ে সুরারোপ করেছিলেন। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের প্রেক্ষিতে এই গানটির রচনা। এই গানে উঠে এসেছে বাংলার শোভা, বাংলার বৈচিত্র্যের কথা। পল্লী জীবনকে কতটা নিবিড়ভাবে দেখেছেন রবীন্দ্রনাথ তার পরিচয় পাওয়া যায় এই গানে। রবীন্দ্রনাথ লিখেছেন, ধেনু চড়া তোমার মাঠে, পারে যাবার খেয়া ঘাটে, সারাদিন পাখি ডাকা, ছায়ায় ঢাকা তোমার পল্লী বাটে, তোমার ধানে ভরা আঙিনাতে জীবনের দিন কাটে। এই গানের সঙ্গে মিশে রয়েছে আজকের আলোচনার মূল বিষয়। আজকের আলোচনার মূল বিষয় রবীন্দ্রনাথের কৃষি ভাবনা, প্রসঙ্গ গ্রন্থ সমবায় নীতি ও পল্লী প্রকৃতি। আজ আমরা অত্যন্ত আনন্দিত এবং সৌভাগ্যবান যে আমাদের মাঝে আজ উপস্থিত রয়েছেন গৌহাটি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সম্মাননীয়া অধ্যাপক ডক্টর বিনীতা রানী দাস মহাশয়া। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের ময়নাগুড়ি কলেজের অধ্যাপক এবং অধ্যাপিকা বৃন্দ, অশিক্ষক কর্মচারী বৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ।
আপনাদের সকলকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। প্রথমেই অনুষ্ঠানের নিয়ম মেনে স্বাগত ভাষণের পালা। আজ বিশেষ কারণে আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষা তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি, কিন্তু তার স্বাগত ভাষণ তিনি আমাদেরকে রেকর্ড করে পাঠিয়েছেন। আমরা প্রথমেই ম্যাডামের বক্তব্য, রেকর্ডিং বক্তব্য আমরা শুনে নেব। আমি অনুরোধ করছি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা ডক্টর প্রিয়দর্শিনী ঘোষ ম্যাডামকে আমাদের টিআইসি ম্যাডামের বক্তব্যটি সকলের সামনে উপস্থাপন করবার জন্য। নমস্কার। ময়নাগুড়ি কলেজের সাংস্কৃতিক শাখা আয়োজিত রবিরশ্মি শীর্ষক জাতীয় স্তরের রবীন্দ্র বক্তৃতামালা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের বক্তা গৌহাটি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর বিনীতা রানী দাস মহাশয়কে। স্বাগত জানাই ময়নাগুড়ি কলেজের অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ এবং শিক্ষাকর্মী বন্ধুসহ সকলকে, এবং জানাই অনেক স্নেহ, আদর, ভালোবাসা আমার স্নেহের অন্তঃস্থল থেকে আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দদের। ময়নাগুড়ি কলেজের সাংস্কৃতিক শাখার যে 5 দিনব্যাপী জাতীয় স্তরের রবীন্দ্র বক্তৃতামালা অনুষ্ঠানের আয়োজন করেছিল, আজ তার পঞ্চম তথা শেষ দিন। আজ বিশেষ কারণে আমি অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকতে পারলাম না, তবে যে মহৎ উদ্দেশ্য নিয়ে আজকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তার সাফল্য কামনা করি। আগামী দিনে ডক্টর বিনীতা রানী দাস মহাশয়কে আমাদের কলেজে আসার আমন্ত্রণ জানিয়ে এবং এখানে উপস্থিত সকলকে, আমাদের সাংস্কৃতিক শাখা বিভাগের সকলকে এবং উপস্থিত সকলকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ তার স্বাগত ভাষণ রাখবার জন্য। এবারে আমরা অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করব। তার আগে আমি ডক্টর প্রিয়দর্শিনী ঘোষ ম্যাডামকে অনুরোধ করছি যে গুগল ফর্ম, যেটা ফিডব্যাক ফর্ম রয়েছে, সেটা আমাদের গুগল মিটের মেসেজে অপশনে সেখানে দিয়ে দিতে, যাতে আজকে যারা অংশগ্রহণ করেছে তারা সেটা ফিল আপ করতে পারে। আপনাদের দর্শকবৃন্দ, আপনাদের সকলকে একটি অনুরোধ যে সেই ফর্মটি আপনারা পূরণ করবেন এবং আপনারা অনুগ্রহ করে সকলেই ভিডিও এবং অডিও অফ রাখবেন। কেবলমাত্র আজকের প্রধান বক্তার অডিও এবং ভিডিও অন থাকবে। এবারে পরিচয় করবার পালা। আপনারা ম্যাডামের নাম অনেক শুনেছেন, ম্যাডামের বই পড়েছেন, কিন্তু আনুষ্ঠানিকতা মেনে তো ম্যাডামের সঙ্গে পরিচয় করাতেই হবে। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন গৌহাটি বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ডক্টর বিনীতা রানী দাস মহাশয়া। ম্যাডাম স্নাতকোত্তর শ্রেণীতে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদক লাভ করেছিলেন। শিলচরের নিকটে কাবুগঞ্জের জনতা কলেজে তিনি অধ্যাপনা জীবন শুরু করেন। এরপর 2007 সালে তিনি গৌহাটি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপিকা হিসাবে যোগদান করেন। বর্তমানে উক্ত বিভাগের তিনি বিভাগীয় প্রধান। তিনি 2019 থেকে উক্ত বিভাগে অত্যন্ত দক্ষতার সঙ্গে কার্যভার সম্পন্ন করছেন। দেশ বিদেশের বিভিন্ন আলোচনা চক্রে তিনি তার জ্ঞানগর্ভ বক্তৃতা দিয়েছেন এবং বহু পত্রপত্রিকায় তার গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ম্যাডামের মৌলিক গ্রন্থ অজস্র রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল বিবর্তিত নারী সত্তা, আশাপূর্ণা দেবীর উপন্যাসে নারী, মহাশ্বেতার গল্পে নারী প্রভৃতি। আমরা ম্যাডামকে অনুরোধ করছি, ম্যাডাম এখন যেন তার বক্তব্য রাখেন। ম্যাডামের আলোচনার বিষয় রবীন্দ্রনাথের কৃষি ভাবনা, প্রসঙ্গ গ্রন্থ সমবায় নীতি ও পল্লী প্রকৃতি। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাই এবং অনুরোধ করছি আপনি বক্তব্য রাখুন। ম্যাডাম, আপনার মাইক্রোফোনটা মিউট হয়ে আছে। নমস্কার। আজকের এই বক্তৃতামালার অধিবেশনে উপস্থিত অধ্যাপক
বৃন্দ ও অন্যান্য সবাইকে আমার যথাযোগ্য অভিবাদন জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি ময়নাগুড়ি কলেজের অধ্যক্ষ সুস্মিতা পণ্ডিত মহাশয়াকে, যার শুভ প্রচেষ্টায় এই বক্তৃতামালা শুরু হয়েছে। সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাই এই কলেজেরই অধ্যাপক বাসব দাসকে, যে আমাদের গৌহাটি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের গবেষক, সেই শুভ কাজটি এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমার বিষয়টা সম্পর্কে শিরোনাম সম্পর্কে আপনারা ইতিপূর্বেই অবগত হয়েছেন। আমার বিষয়টি হচ্ছে রবীন্দ্রনাথের কৃষি ভাবনা, প্রসঙ্গ গ্রন্থ সমবায় নীতি ও পল্লী প্রকৃতি। আমরা রবীন্দ্রনাথকে চিনি কবি হিসেবে, ঔপন্যাসিক হিসেবে, প্রাবন্ধিক হিসেবে, নাট্যকার হিসেবে, এবং সব থেকে বড় কথা একজন সঙ্গীত রচয়িতা হিসাবে। রবীন্দ্রসঙ্গীত বিশ্ববিখ্যাত, কিন্তু তারও একটা ব্যক্তি জীবন ছিল, যে ব্যক্তি জীবনে কবি রবীন্দ্রনাথকে নয়, সাহিত্যিক রবীন্দ্রনাথকে নয়, আমরা পাই একজন কর্মী রবীন্দ্রনাথকে। যে রবীন্দ্রনাথ আজীবন ধরে চেষ্টা করে গেছেন সাধারণ মানুষের উন্নতি কল্পে, যে জিনিসটা অনেকটাই আমাদের অগোচরে থেকে যায়, যে ভাবনাগুলো নিহিত আছে তার বিভিন্ন প্রবন্ধে, যে প্রবন্ধগুলো আমরা তুলনায় কম পড়ি। তাই সেই বিষয়টাকেই আমি আজকে আমার আলোচনার বিষয়ে নিয়ে এসেছি। আমি আমার লেখাটা, যেটা আলোচনাটা, একটা লিখিত প্রতিবেদন তৈরি করেছি, এবং সেই অনুযায়ী আমি মনে করছি সেভাবে করলে এই কম সময়ের মধ্যে আমি ঠিকঠাক ভাবে আমার বিষয়টা উপস্থাপন করতে পারবো। আমি শুরু করছি। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, শিরোনামটা আগেই বলে দিয়েছিলাম, রবীন্দ্রনাথের কৃষি ভাবনা। মূলত বিষয়টা রবীন্দ্রনাথের কৃষি ভাবনা, এবং প্রসঙ্গক্রমে আমি নিয়ে এসেছি দুখানা গ্রন্থ, সমবায় নীতি ও পল্লী প্রকৃতি। রবীন্দ্রনাথ বিশ্বকবি। রবীন্দ্রনাথের বিরুদ্ধে একদা 20 শতকের প্রথম পাদের কবিদের প্রধান অভিযোগ ছিল তিনি বাস্তব থেকে অনেক দূরবর্তী একজন রোমান্টিক কবি। কিন্তু এই রোমান্টিক কবির মধ্যে বাস্তববোধ কতটা দৃঢ়মূল ছিল তা রবীন্দ্রনাথের পল্লী উন্নয়নের কার্যকলাপ ও পল্লী উন্নয়নের ভাবনামূলক প্রবন্ধ নিবন্ধ, বিভিন্ন সময়ের তার বক্তৃতা না পড়লে আমরা বুঝতেই পারবো না। রোমান্টিক ভাবনা নিয়ে তিনি কল্পনার ডানা মেলে শুধুমাত্র সুদূর আকাশে উড্ডীন হননি, মাটির টানে পল্লী প্রকৃতির বুকেও তিনি তাঁর কর্মজীবনের প্রধান আসন পেতেছিলেন। তাই তো এই রোমান্টিক কবি গান লিখতে পারেন, ফিরে চলো ফিরে চলো ফিরে চলো মাটির টানে, যে মাটি আঁচল পেতে চেয়ে আছে মুখের পানে। রবীন্দ্রনাথের বিরুদ্ধে প্রধান যে অভিযোগ ছিল সে সম্বন্ধে তিনি নিজেই ওয়াকিবহাল ছিলেন। রবীন্দ্রনাথের কথায় উদ্ধৃতি চিহ্ন দিয়ে শুরু করছি। লোকে অনেক সময়ই আমার সম্বন্ধে সমালোচনা করে, মন গড়া মত নিয়ে, বলে উনি তো ধনীঘরের ছেলে, ইংরেজিতে যাকে বলে রূপুর চামচ মুখে নিয়ে জন্মেছেন, পল্লীগ্রামের কথা উনি কি জানেন, উদ্ধৃতি চিহ্ন শেষ। আবার উদ্ধৃতি, রবীন্দ্রনাথের কথা, বিশেষত আমার একটা দুর্নাম ছিল, আমি ধনী সন্তান, তার চেয়ে দুর্নাম ছিল আমি কবি, উদ্ধৃতি শেষ। কিন্তু এই রূপুর চামচ মুখে নিয়ে জন্মানো কবিরও যে এক দরদি, সহানুভূতি প্রবণ, দায়িত্বশীল মন ছিল, নিরন্তর ভালোবাসা আর শ্রদ্ধার দৃষ্টি দিয়ে পল্লীগ্রামকে দেখার সূক্ষ্ম দৃষ্টি ছিল, তা যে কোনো মানুষের পক্ষেই দুর্লভ। রবীন্দ্রনাথ কবিতাকে ভালোবেসে ছোটবেলা থেকে যেভাবে নিষ্ঠা সহকারে কায় মনোবাক্যে কবিতা রচনা শুরু করেছিলেন, ঠিক সেভাবে যৌবনে পল্লীগ্রামের দুঃখ দুর্দশা দেখে সেই দুঃখ দুর্দশাকে দূর করতে নিজেকে নিঃশেষে সঁপে দিয়েছিলেন। লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের কল্যাণে বাংলায় যে জমিদার সম্প্রদায়ের সৃষ্টি হয়েছিল, তাঁরা তাঁদের জমিদারির অন্তর্ভুক্ত প্রজাদের দুঃখ দারিদ্র্যের কোনো খবরই রাখতেন না। শহরের আরামদায়ক পরিবেশে থেকে শুধু অর্থ উপার্জন করাই তাঁদের একমাত্র উদ্দেশ্য ছিল। রবীন্দ্রনাথের পূর্ববর্তী ঠাকুর পরিবারের সকলেই জমিদারি থেকে অর্থ উপার্জনই করেছেন, জমিদারির অন্তর্ভুক্ত দরিদ্র প্রজাদের কথা কখনো ভাবেননি। রবীন্দ্রনাথ ছিলেন তার ব্যতিক্রম। মহর্ষির যে কনিষ্ঠ পুত্র, বাল্যকাল থেকেই কবিতা রচনায় অনুরক্ত ছিলেন, স্কুল কলেজের প্রথাগত শিক্ষা লাভের প্রতি যিনি কোনো আকর্ষণ অনুভব করেননি, মহর্ষি জমিদারির তত্ত্বাবধায়ক হিসেবে তাঁকেই যোগ্যতম মনে করেছিলেন।
পিতার আদেশে 5 বছর তিনি সদর কাছারিতে নিয়মিত বসে জমিদারির হিসেব নিকেশ শিখেছেন ও সেই কাজে দক্ষ হয়ে ওঠার পরে পিতারই নির্দেশে জমিদারি পরিদর্শনের জন্য উত্তরবঙ্গ ও পূর্ববঙ্গের নদী সংলগ্ন এলাকাগুলোতে গেছেন। জন্মলগ্ন থেকে শহরের বাসিন্দা কবি পূর্ববঙ্গের প্রাকৃতিক সৌন্দর্য দেখে একদিকে মুগ্ধ হন, অন্যদিকে পল্লীর মানুষের দুঃখ দুর্দশায় তাঁর হৃদয় ব্যথিত হয়। দারিদ্রক্লিষ্ট এই প্রজা, যারা অধিকাংশই চাষী, তাদের প্রতি তাঁর দরদি চিত্তের প্রকাশ ঘটেছে ইন্দিরা দেবীকে লেখা কয়েকটি চিঠিতে। 10 মে 1893-তে ইন্দিরা দেবীকে তিনি লিখেছেন, উদ্ধৃতি চিহ্ন শুরু, আমার এই দরিদ্র চাষী প্রজাগুলোকে দেখলে আমার ভারী মায়া করে, এরা যেন বিধাতার শিশু সন্তানের মতো নিরুপায়। তিনি এদের মুখে নিজের হাতে কিছু তুলে না দিলে এদের আর গতি নেই, উদ্ধৃতি চিহ্ন শেষ। বর্ষার বন্যায় দরিদ্র চাষীদের ফসল নষ্ট হলে রবীন্দ্রনাথ তাদের জন্য বেদনাতুর হয়ে ওঠেন। ইন্দিরা দেবীকে লেখা তার অন্য একটি চিঠি থেকে এটা আমরা জানতে পারি। চিঠিটি লেখা 4 জুলাই 1893, উদ্ধৃতি চিহ্ন শুরু, সেই চিঠি থেকেই পড়ছি। আমাদের চরের মধ্যে নদীর জল প্রবেশ করেছে, চাষারা নৌকো বোঝাই করে কাঁচা ধান কেটে নিয়ে আসছে, আমার বুটের ফাঁস দিয়ে তাদের নৌকো যাচ্ছে, আর ক্রমাগত হাহাকার শুনতে পাচ্ছি। যখন আর কয়েকদিন থাকলে ধান পাকতো, তখন কাঁচা ধান কেটে আনা চাষার পক্ষে যে কি নিদারুণ তা বেশ বুঝতেই পারা যায়। যদি ওই শীষের মধ্যে 2-4টে ধান একটু শক্ত হয়ে থাকে, এই তাদের আশা। চাষ, উদ্ধৃতি চিহ্ন শেষ। চাষীদের এই দুঃখ দুর্দশা দেখেই রবীন্দ্রনাথ চাষের দিকে ঝুঁকেছিলেন এবং কৃষি উন্নয়নের জন্য ব্যক্তিগত উদ্যোগে কৃষিকাজ শুরু করেছিলেন। কৃষিকাজ তিনি প্রথম শুরু করেছিলেন শিলাইদহে, সেখানে তিনি প্রথম আলুর চাষ শুরু করেন। কলকাতার এগ্রিকালচার অফিস থেকে তিনি আলুর বীজ ও সার আনিয়েছিলেন এবং কৃষকদের হাতে কলমে কাজ শেখানোর জন্য তাদেরকে চাষের কাজে লাগিয়েছিলেন। আলুর জন্য জমি কর্ষণ, সার দেওয়া, বীজ বপন, জলসেচন প্রভৃতি তিনি নিজে করেছেন ও চাষের ক্ষেত্রে সেই চাষীদের শিক্ষা তিনি নিজে দিয়েছেন। কৃষি তত্ত্ববিদ সাহিত্যিক দ্বিজেন্দ্রলাল রায়কে তিনি কৃষিক্ষেত্র পর্যবেক্ষণ করার জন্য আহ্বান জানিয়েছিলেন। দ্বিজেন্দ্রলাল রায় তাঁকে উপযুক্ত পরামর্শ দিয়েছিলেন। 1899 সালের ল্যান্ড রেকর্ডস এন্ড এগ্রিকালচারের বাৎসরিক রিপোর্টে রবীন্দ্রনাথের আলু চাষের উল্লেখ আছে। 1899 সাল থেকে স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে রবীন্দ্রনাথ শিলাইদহের কুঠিবাড়িতে সংসার পাতেন। 1902 থেকে 1907 রবীন্দ্রনাথের জীবনের দুঃখের কাল। স্ত্রী, কন্যা, পিতাকে তিনি এই সময় হারান, কিন্তু ব্যক্তিগত দুঃখ রবীন্দ্রনাথকে কখনো কর্তব্য থেকে বিচ্যুত করতে পারেনি। এই সময় যে আদর্শকে তিনি জীবনে বরণ করে নিয়েছিলেন, সেই কৃষিকাজে তিনি বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করতে উদ্যোগ নেন। তিনি 1906 খ্রিস্টাব্দে পুত্র রথীন্দ্রনাথ ও বন্ধুপুত্র সন্তোষচন্দ্র মজুমদারকে আমেরিকার ইলিনয় বিশ্ববিদ্যালয়ে পাঠান কৃষি পালন ও গোপালন বিদ্যা শেখার জন্য। 1909 খ্রিস্টাব্দে রথীন্দ্রনাথ দেশে ফিরে আসেন এবং শিলাইদহের কুঠিবাড়ি সংলগ্ন 80 বিঘা খাস জমিতে শুরু হয় বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ। রথীন্দ্রনাথের কৃষি গবেষণার সুবিধার্থে রবীন্দ্রনাথ 1922 খ্রিস্টাব্দে লন্ডনে নরেন্দ্র প্রসন্ন সিংহের কাছ থেকে সুরুলের কুঠিবাড়ি ও বাগান ক্রয় করেন। 1921-এ রবীন্দ্রনাথ এলমহার্স্টকে ভারতবর্ষে এসে পল্লী পুনর্গঠনের কাজে সাহায্য করার আহ্বান জানান। 1922-এ এলমহার্স্ট শান্তিনিকেতনে আসেন। সুরুলের কুঠিবাড়িতে শুরু হয় পরিকল্পিত পদ্ধতিতে গ্রাম পুনর্গঠনের কাজ। এর মধ্যে অবশ্যই প্রধান ছিল কৃষিকাজ। কৃষিকাজ নিয়ে রবীন্দ্রনাথের এই ব্যক্তিগত কর্মকাণ্ডের কৃষি উন্নয়নে তাঁর প্রচেষ্টার লিখিত রূপ আমরা পাই তাঁর বিভিন্ন গ্রন্থে। এই গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সমবায় নীতি ও পল্লী প্রকৃতি। সমবায় নীতি গ্রন্থ প্রথম প্রকাশিত হয় 1360 সালের চৈত্র মাসে। সমবায় নীতি সম্বন্ধে বিভিন্ন সময়ে রবীন্দ্রনাথ সাময়িক পত্রিকায় যেসব প্রবন্ধ লিখেছিলেন এবং ভাষণ দান করেছিলেন, সেগুলোর সার সংকলন গ্রন্থ হচ্ছে এই সমবায় নীতি গ্রন্থটি। এই প্রবন্ধগুলোর সময়কাল 1325 থেকে 1335 বঙ্গাব্দ। যৌথ প্রচেষ্টায় নিজেদের কর্মশক্তিকে
এক জায়গায় মিলিত করে জনসাধারণের জীবিকা নির্বাহের উপায় সমবায় তত্ত্বের মূলে নিহিত। সমবায়ের এই মূল তত্ত্ব সমবায় নীতি গ্রন্থের মূল বক্তব্য। রবীন্দ্রনাথ নিজের জমিদারিতে ও পরবর্তীকালে শ্রীনিকেতনে এই সমবায় নীতি প্রয়োগ করতে চেয়েছিলেন। এই সমবায় নীতিকে সরাসরি কৃষিতে প্রয়োগের কথা সমবায় নীতি গ্রন্থে রয়েছে। শ্রীনিকেতনের আদর্শ ও উদ্দেশ্য নিয়ে রবীন্দ্রনাথ যে সকল প্রবন্ধ রচনা করেছিলেন ও ভাষণ দিয়েছিলেন সেগুলোর সংকলন গ্রন্থ হচ্ছে পল্লী প্রকৃতি। এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় 23 মাঘ 1368 বঙ্গাব্দে। এই সমস্ত রচনা ও প্রদত্ত ভাষণের সময়কাল হচ্ছে 1322 থেকে 1347 বঙ্গাব্দ। পল্লী প্রকৃতি গ্রন্থের প্রধান বিষয় হচ্ছে ভারতবর্ষের পল্লী সমস্যা ও পল্লী সংস্কার সম্বন্ধে রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা। এই পল্লী সমস্যা ও পল্লী সংস্কার ভাবনার একটা বড় অংশ জুড়ে রয়েছে কৃষি সমস্যা, কৃষি সংস্কার ও কৃষি উন্নয়ন। এই দুই প্রবন্ধ গ্রন্থের আলোকে রবীন্দ্রনাথের কৃষি সম্বন্ধীয় বিশেষ ভাবনা চিন্তাই আসলে আমার এই আলোচনার প্রধান উদ্দেশ্য বা আলোচনার মূল বিষয়। সমবায় নীতি ও পল্লী প্রকৃতি এই দুটি গ্রন্থে সংকলিত প্রবন্ধগুলো রচনাকালের সময়সীমায় রবীন্দ্রনাথের সাহিত্য খ্যাতি চূড়ান্ত শীর্ষে আরোহণ করেছে। কিন্তু আশ্চর্য, এই সময় তার সাহিত্য চর্চার পাশাপাশি সমান্তরাল রেখায় বয়ে চলেছে তার পল্লী উন্নয়নমূলক কাজকর্ম, যার মধ্যে প্রধান হয়ে আছে কৃষি উন্নয়ন চিন্তা। কোন বাস্তব অভিজ্ঞতা রবীন্দ্রনাথের দরদী চিত্তকে কৃষি উন্নয়নের দিকে নিয়ে গেল তার স্পষ্ট প্রকাশ এই প্রবন্ধগুলোর মধ্যে আমরা পাই। এই প্রসঙ্গে তার পল্লী প্রকৃতি প্রবন্ধ থেকে আমরা কিছু উদ্ধৃতি তুলে ধরছি। প্রথম উদ্ধৃতি: আমাদের পল্লী মগ্ন হয়েছে চিরদুঃখের অন্ধকারে, আজ পল্লী আমাদের আধমরা। দ্বিতীয় উদ্ধৃতি: বাংলার পল্লী সব আজ নিরন্ন নিরানন্দ, তাদের স্বাস্থ্য দূর হয়ে গেছে। 3 নম্বর উদ্ধৃতি: আমাদের দেশের মা, দেশের ধাত্রী পল্লী জননীর স্তন্যরস শুকিয়ে গিয়েছে, গ্রামের লোকের খাদ্য নেই, স্বাস্থ্য নেই, তারা শুধু একান্ত অসহায় ভাবে করুণ নয়নে চেয়ে থাকে। এই 3টি উদ্ধৃতি এখানে বললাম। দরিদ্র চাষীদের দুঃখ দুর্দশা দেখে তার হৃদয় যন্ত্রণাকে ইন্দিরা দেবীকে লেখা পত্রে রবীন্দ্রনাথ যেভাবে প্রকাশ করেছিলেন তার সঙ্গে এই অংশগুলোর কোনো পার্থক্যই নেই। পল্লীবাসীর এই দারিদ্র্যক্লিষ্ট জীবন ও রবীন্দ্রনাথের দরদী দায়িত্বশীল মনের প্রকাশ আমরা পল্লী প্রকৃতি প্রবন্ধ গ্রন্থেও পাই। রবীন্দ্রনাথ এই গ্রন্থের এক ভাষণে বলেছেন, উদ্ধৃতি: সে সময় থেকেই আমার মনে এই চিন্তা হয়েছিল কেমন করে এইসব অসহায় অভাগাদের প্রাণে মানুষ হবার আকাঙ্ক্ষা জাগিয়ে দিতে পারে। উদ্ধৃতি শেষ। তখন থেকে রবীন্দ্রনাথের সাধনা হয়েছে পল্লীবাসীর উন্নতি। পল্লী প্রকৃতি প্রবন্ধে ধরা পড়েছে তার সেই সাধনার স্বরূপ। উদ্ধৃতির মধ্যে উদ্ধৃতি শুরু: আমাদের তপস্যা করতে হবে সেই পল্লীতে নতুন প্রাণ আনবার জন্যে, সেই কাজে আমাদের ব্রতী হতে হবে। উদ্ধৃতি শেষ। পল্লী উন্নয়নের এই ব্রতে তিনি প্রথমেই গুরুত্ব দেন কৃষিকাজকে। কৃষিকাজের সার্বিক উন্নয়নে তিনি নিজের উদ্যোগে চাষবাস শুরু করেন। নিজের স্বল্প ক্ষমতা নিয়ে কজন পল্লী দরদী আত্মজনের সাহায্যে তিনি গড়ে তুলেন বিশাল কর্মকাণ্ড, যার স্পষ্ট ছবি পল্লী প্রকৃতির নানা রচনায় আমরা দেখি। সেখানে কর্মী রবীন্দ্রনাথকেই তিনি সকলের সামনে তুলে ধরতে চেয়েছিলেন। তিনি শান্তিনিকেতনের সম্মিলিত রবিবাসরের সদস্যদের প্রতি ভাষণে তার এই বিশেষ মনোভাবের পরিচয় দিয়েছেন। উদ্ধৃতির মধ্যে: আজ আপনারা কবি রবীন্দ্রনাথকে নয়, তার কর্মের অনুষ্ঠানকে প্রত্যক্ষ করুন। আমাকে এখানে আপনারা বিচার করবেন কবি রূপে নয়, কর্মী রূপে। উদ্ধৃতি শেষ। রবীন্দ্রনাথ বুঝেছিলেন বাইরে থেকে এই পল্লীবাসীর উপকার করা যাবে না। তাদেরকে ভালোবেসে শ্রদ্ধা করে উপকার করতে গেলে এই উপকার তাদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে, অন্যথায় তা বিকৃত হয়ে যাবে। রবীন্দ্রনাথের এই দৃঢ় বিশ্বাস রাশিয়ার চিঠিতেও আমরা দেখি। উদ্ধৃতির মধ্যে: বাইরে থেকে উপকার করতে গেলে পদে পদে তার বিকার ঘটে। উদ্ধৃতি শেষ। এই কর্মী রবীন্দ্রনাথ শ্রীনিকেতনে তাঁর কাজ শুরু করেছিলেন কৃষিকাজ দিয়ে। মানুষের ব্যবহারিক ও পারমার্থিক জীবনে কৃষিকার্যের গুরুত্ব পল্লী প্রকৃতির ভূমিলক্ষ্মী প্রবন্ধে তিনি বিস্তৃতভাবে আলোচনা করেছেন। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতায় রবীন্দ্রনাথ দেখেছেন আধুনিক কালে কৃষকেরা আর কৃষির উপর নির্ভর করে জীবনযাপন করতে পারছে না।
তারা অন্য জীবিকাকে গ্রহণ করতে চাইছে। এই কৃষি নির্ভর জীবন থেকে কেন চাষিরা চলে আসতে চাইছে তার যুগোপযোগী যুক্তিসঙ্গত কারণ আমরা এই প্রবন্ধে পাই। এখানে বিশ্বায়নকে রবীন্দ্রনাথ প্রধান কারণ বলেছেন। একসময় মানুষের প্রয়োজন ছিল সামান্য, চাষের দ্বারা মানুষের সব প্রয়োজন মিটে যেত। খাদ্য যেখানে উৎপন্ন হতো সেখানকার প্রয়োজনেই তা খরচ হতো। আজ দেশ বিদেশের সঙ্গে মানুষের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক, দৈনন্দিন অভাব তার বেড়ে গেছে। জামা, জুতো, কাপড়ে আজ তার প্রয়োজন। এই আধুনিক প্রয়োজনগুলো মেটানোর দায় মূলত কৃষির উপর নির্ভর করে। কিন্তু জমি একই আছে, ফসল একই। জমি থেকে বেশি উৎপাদন হচ্ছে না বলেই আজ মানুষের জীবিকার সমস্যা দেখা দিয়েছে। এই জীবিকার সমস্যা দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই মানুষের অভাব অনটন, দুঃখ দারিদ্র চরম সীমায় গিয়ে পৌঁছয়। মানুষের অস্তিত্বের সংকট দেখা দেয়। রবীন্দ্রনাথ মনে করেন ভারতবর্ষের মানুষকে এই সংকট থেকে রক্ষা করতে পারে একমাত্র কৃষি। আধুনিক যুগে দাঁড়িয়ে নগর সভ্যতায় বলীয়ান হয়ে আমাদের বহুমুখী প্রয়োজনের সংকটকে কৃষি মুক্ত করতে পারে, এই কথাটি সকলের কাছে বিশ্বাসযোগ্য নাও হতে পারে। কিন্তু রবীন্দ্রনাথ যুক্তিসহ তার মতামত এখানে তুলে ধরেছেন। আমাদের গৌরবময় অতীত ছিল কৃষি নির্ভর। আমাদের ঐতিহ্য, সংস্কৃতি সবই কৃষি নির্ভর জীবন থেকেই গড়ে উঠেছিল। ঐতিহ্য থেকে বিচ্যুত হলে কোনো জাতি সুস্থভাবে বেঁচে থাকতে পারে না। এই ঐতিহ্য সংস্কৃতির সঙ্গে যুগসূত্রই মানুষকে সুস্থভাবে বেঁচে থাকার শক্তি যোগায়। মানুষকে বিস্মৃত অতীতের ঐতিহ্যের সামনে দাঁড় করিয়ে তার হৃত গৌরব উদ্ধারের পথ দেখিয়েছেন রবীন্দ্রনাথ। কৃষি সভ্যতা গ্রাম কেন্দ্রিক। গ্রামের মানুষেরাই কৃষিকে জীবিকা হিসেবে গ্রহণ করে। নগর সভ্যতায় শিক্ষাগত যোগ্যতায় মানুষ বিভিন্ন জীবিকা গ্রহণ করতে পারে। নগর পাশ্চাত্যের দান, তা দিয়ে ব্যক্তির ক্ষুদ্র স্বার্থ পরিপূর্ণ হতে পারে, কিন্তু বৃহত্তর মানব ঐক্য, পরস্পরের প্রতি ভালোবাসা, যা দিয়ে সভ্যতার বাঁধন দৃঢ় হবে, তাই এই জীবিকা দিতে পারে না। রবীন্দ্রনাথ শুধুমাত্র ক্ষুণ্ণবৃত্তি নিবারণ করার জন্য কৃষির উপর গুরুত্ব দেননি, মানব সভ্যতাকে ঐক্যের বাঁধনে বেঁধে তার স্থায়িত্ব দিতে চেয়েছেন। কৃষি প্রধান দেশ ভারতবর্ষ কৃষির মাধ্যমেই পরস্পরকে বেঁধে রাখতে পারবে। 1346-এর হলকর্ষণ প্রবন্ধে কথিত রবীন্দ্রনাথের ভাষণ, যা হলকর্ষণ নাম দিয়ে পল্লী প্রকৃতি প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত, সেখানে তিনি কৃষির সঙ্গে ঐতিহ্যের এই যোগসূত্র দেখিয়েছেন। ভারতীয় সভ্যতার চিরন্তন সত্যের কথা বলতে গিয়ে রবীন্দ্রনাথ বলেছেন, এই কৃষি প্রকৃতির সঙ্গে মানুষের ঐক্য স্থাপন করেছে, জনসমবায়ে সাহায্য করেছে, মানব সভ্যতায় কৃষি সাত্ত্বিকতার পত্তন করেছে। মানুষ কৃষিকাজের সেই ভূমিকাকে আপন করে নিয়েছে। সভ্যতার বিবর্তনে এই কৃষি মুখ্য ভূমিকা নিয়েছে। রবীন্দ্রনাথ মানব সভ্যতার সামাজিক ইতিহাস আলোচনা করে দেখিয়েছেন, আরণ্য সভ্যতার পর মানুষ যখন কৃষি সভ্যতার যুগে এসেছে, সেখানে মানুষের ব্যবহারিক জীবনে কৃষির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখানে কৃষিবিদ্যাকে আর্য সমাজ কতটা গুরুত্ব দিয়েছিল তা তিনি রামায়ণের প্রসঙ্গ এনে আমাদের দেখিয়েছেন। রামায়ণে হলকর্ষণেই জনক রাজা সীতাকে পেয়েছিলেন। অহল্যা ভূমিকে রামচন্দ্র হলযোগ্য করেছিলেন। হলকর্ষণই ভারতের উত্তর ও দক্ষিণকে এক করেছিল। সভ্যতার সূচনালগ্ন থেকেই মানুষ কৃষির উপর নির্ভর। ইতিহাসের এই বাস্তব সত্য রবীন্দ্রনাথের এই ভাষণেও স্পষ্ট। আধুনিক পাশ্চাত্য সভ্যতার প্রাণ নগরে, কিন্তু ভারতবর্ষের প্রাণ পরিব্যাপ্ত হয়ে আছে গ্রামে। সভ্যতার স্বাভাবিক নিয়মে তৈরি হয়েছে গ্রাম, যেখানে সকল মানুষ পরস্পরের সঙ্গে দেনা পাওনার সম্পর্কে অটুট বন্ধনে বাঁধা। কিন্তু রাজশক্তি, ব্যবসা বাণিজ্য ও শাসন কার্যের সুবিধার্থে শহর তৈরি করে গ্রামের সঙ্গে তাদের স্বতঃস্ফূর্ত স্বাভাবিক সম্পর্ক রুদ্ধ করে দিয়েছে। সাংবৎসরিক উৎসব উপলক্ষে কথিত শ্রীনিকেতন নামক ভাষণে রবীন্দ্রনাথ স্পষ্টভাবেই বলেছেন, গ্রামের দীনতার জন্য কৃত্রিম শহর জীবনী দায়ী। হলকর্ষণ শ্রীনিকেতন ভাষণে তিনি ভারতবর্ষের মানুষের জীবন কৃষির সঙ্গে জড়িত হওয়ার কথা বলেছেন। পল্লী প্রকৃতি প্রবন্ধে পৃথিবীর সমস্ত সভ্যতাই যে সূচনালগ্নে কৃষি নির্ভর ছিল, সেই বিশেষ দিককে স্পষ্ট করে তুলেছেন। কৃষি তখন মানুষকে খাদ্যের নিশ্চিন্ততা দিয়ে এক জায়গায় স্থায়ীভাবে বাস করতে শিখিয়েছিল।
উদ্ধৃতির মধ্যে রবীন্দ্রনাথের কথা, মানুষের অন্ন ব্যবস্থা সুনিশ্চিত ও প্রচুর হতে পেরেছে বড় বড় নদীর কূলে, যেমন নীল নদী, ইয়াংশি কিয়াং, অক্সাস, ইউফ্রেটিস, গঙ্গা, যমুনা। সেইখানে জন্মেছে বড় বড় সভ্যতা, অর্থাৎ লোকালয় বন্দরের সুব্যবস্থা। পলিমাটিতে ভূমিকর্ষণ করে মানুষ যখন একই জায়গায় বৎসরে বৎসরে প্রচুর ফসল ফলিয়ে তুললে, তখনই অনেক লোক এক স্থানে স্থায়ীভাবে আবাস পত্তন করতে পারলো। উদ্ধৃতি শেষ। শ্রীনিকেতন ভাষণে যেখানে তিনি গ্রামকে প্রাণের আধার বলেছেন, তার ব্যাখ্যা দিয়েছেন পল্লী প্রকৃতি প্রবন্ধে। ধরণীর অন্ন ভাণ্ডারের প্রাঙ্গণেই তখন বাঁধা পড়েছিল মানুষের গ্রাম। ভূমি মাতার প্রসাদেই মানুষের এই মিলন, এবং এই মিলনের মধ্যেই মানুষ নিজের পরিপূর্ণ রূপ খুঁজে পেল। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ বলেছেন উদ্ধৃতির মধ্যে, মানুষ ভূমি মাতার নিমন্ত্রণ পেলে একত্র সবাই পাত পেড়ে বসলো। তখন পরস্পরের ভ্রাতৃত্বের সন্ধান মিলল। বহু প্রাণ এক অন্যের দ্বারা এক প্রাণের সম্বন্ধ স্বীকার করলো। মানুষের মধ্যে যা অমৃত তা প্রকাশ হলো এই মিলন থেকে। তার ধর্মনীতি, সাহিত্য, সঙ্গীত, শিল্পকলা, তার বিচিত্র আয়োজনপূর্ণ অনুষ্ঠান, এই মিলন থেকে মানুষ গভীরভাবে আত্মপরিচয় পেলে আপন পরিপূর্ণতার রূপ তার কাছে দেখা দিল। উদ্ধৃতি শেষ। কিন্তু গ্রাম তার মহিমা থেকে বিচ্যুত হয়েছে শহরের জন্যেই। শহর সমস্ত শক্তিকে পুঞ্জীভূত করে ব্যক্তি স্বার্থের পরিপূর্ণতা ঘটাতে চেয়েছে। তার লোভই এখানে সমাজ বিরোধী প্রবৃত্তি। শহরে মানুষের কর্মশক্তি বহুগুণিত, লাভ বহু অঙ্কের, আর সেই সঙ্গে যুক্ত হয়েছে তার লোভ। ব্যক্তি স্বার্থের সঙ্গে সমাজ স্বার্থের সামঞ্জস্য টলমল করে উঠেছে। সেখানে শহর কেবল গ্রামকে শোষণ করে, কিছুই ফিরিয়ে দেয় না। এই গ্রাম ও শহরের বিচ্ছিন্নতা দ্বারা সভ্যতার সংকট তীব্র হয়ে উঠেছে। কৃষির দ্বারা গ্রামের পুনরুত্থান যদি না ঘটে, গোটা সমাজের অন্ন সংস্থান যদি না হয়, তবে সভ্যতা ধ্বংসের পথে যাবে। ব্যবহারিক ও আধ্যাত্মিক কোনো দিকই রক্ষা পাবে না। শহর গ্রামকে শোষণ করতে করতে সব দিক থেকেই বঞ্চিত করে রেখেছে। শিক্ষা, জ্ঞান, খাদ্য, স্বাস্থ্য সব ক্ষেত্রেই তারা বিপন্ন। অজ্ঞানীর অন্ধকারে ডুবে উত্তরণের কোনো পথ তারা খুঁজে পাচ্ছে না। এই জায়গায় রবীন্দ্রনাথ মানুষের মুক্তির জন্য গুরুত্ব দিয়েছেন কৃষিকাজের উপর। যে অন্ন সংস্থান মানুষকে একদিন এক সূত্রে বেঁচে থাকার অপার আনন্দ দিয়েছে, আজ কৃষিকাজের উন্নয়নের মাধ্যমে রবীন্দ্রনাথ সেই পুরনো জীবনবোধের পুনর্জন্ম চেয়েছেন। এক সময় উদ্বৃত্ত অন্নের দ্বারা মানুষ তার যাবতীয় প্রয়োজন মিটিয়ে এক আনন্দপূর্ণ জীবনযাপন করতে পেরেছে, সেখানে তার প্রাণের পূর্ণতা ছিল। কিন্তু আজ মারি, রোগ, দুর্ভিক্ষের সঙ্গে মানুষের অশিক্ষা, অজ্ঞানতা, অভাব মানুষকে অবসন্ন করে দিয়েছে। এমত অবস্থায় প্রচুর ফসল উৎপাদন করতে না পারলে মানুষের কোনো সমস্যার সমাধান হবে না। এই উদ্বৃত্ত অন্নের দ্বারা মানুষের অজ্ঞানতা, রোগ, জলকষ্ট, পথকষ্ট, বাসকষ্ট, স্ত্রীমারি, শিশুমারি দূর হবে। আমাদের যাবতীয় সমস্যা সমাধানের জন্য যে কৃষিকাজের উপরে রবীন্দ্রনাথ অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, তা কিভাবে সম্পন্ন হবে তার পথ নির্দেশও তিনি করেছেন। শুধু সমাজের সমস্যার উদ্ভবের কারণ অনুসন্ধানেই একজন মানুষের দায়িত্ব শেষ হয়ে যায় না। সমস্যা সমাধানের পথ বের করার মধ্যেই রয়েছে মানুষের মনুষ্যত্ব, তার কৃতিত্ব। রবীন্দ্রনাথ বারবার বলেছেন, এই সমস্যা শুধু গ্রামেরই সমস্যা নয়, এটা মানব সভ্যতার সমস্যা। উদ্ধৃতির মধ্যে রবীন্দ্রনাথের কথা, উদ্ধৃতি শুরু। কৃত্রিম ব্যবস্থায় মানব সমাজের সর্বত্রই এই যে প্রাণ শোষণকারী বিদীর্ণতা এসেছে, একদিন মানুষকে এর মূল্য শোধ করতে দেউলিয়া হতে হবে। উদ্ধৃতি শেষ। এ ব্যাপারে গ্রাম ও শহরের পুনর্মিলন জরুরি। শিক্ষিত মানুষেরা তাদের জ্ঞানলব্ধ অভিজ্ঞতার দ্বারা কৃষিকাজে সঠিক পদক্ষেপ নিতে পারবেন। আমাদের আলোচ্য দুই প্রবন্ধগুলোর মধ্যে রয়েছে সেই সমস্যা সমাধানের পথ নির্দেশ। রবীন্দ্রনাথ সরাসরি দেশবাসীকেই আহ্বান জানিয়েছেন এই দুর্দিনে। শুধু উপদেশ দিয়ে নয়, বাইরের থেকে লোক দেখানো দরদ দিয়ে নয়, সাহিত্যে শুধু দরিদ্র পল্লীবাসীর দুঃখ দুর্দশার ছবি এঁকে সস্তা বাহবা পাওয়ার জন্য নয়, 6 আনার শহুরে বাবু হয়ে হঠাৎ হুজুগে মেতে উঠে মানুষের উপকার করা নয়, তিনি গ্রামের চাষবাসকে ভালোবেসেই দেশের উন্নতি করতে চেয়েছেন। তার জীবনী তার প্রমাণ।
তার পল্লী প্রকৃতি প্রবন্ধ গ্রন্থের শ্রীনিকেতনের ইতিহাস ও আদর্শ ভাষণে তার বিস্তারিত বিবরণ আমরা দেখি। রবীন্দ্রনাথ পল্লী উন্নয়নের কাজে প্রথমেই বৃহত্তরভাবে হাত দিয়েছিলেন কৃষিকাজে। আমরা জানি তিনি তার নিজের ছেলে আর বন্ধুপুত্রকে কৃষিকাজে প্রশিক্ষণ নেওয়ার জন্য পাঠিয়েছিলেন আমেরিকায়। শ্রীনিকেতনের ইতিহাস বলতে গিয়ে রবীন্দ্রনাথ সে কথা বলেছেন। আর তাদের সেই কাজে পাঠানোর প্রয়োজনীয়তার দিকও পল্লী প্রকৃতির বহু রচনায় তুলে ধরেছেন। ভূমিলক্ষ্মী প্রবন্ধে রবীন্দ্রনাথ একদিকে যেমন চাষের দ্বারা চাষীদের প্রয়োজন না মেটার নানা দিক তুলে ধরেছেন, তেমনি অধিক ফলনের দ্বারা চাষির প্রয়োজন মেটানোর উপরও গুরুত্ব আরোপ করেছেন। পুরনো পদ্ধতিতে এখন আর অধিক ফলন সম্ভব নয়, দরকার বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ। এখানে চাষের ক্ষেত্রে রবীন্দ্রনাথ বিশ্বায়নের কথা এনেছেন। যে কৃষি একদিন মানুষকে পরস্পরের সঙ্গে নিবিড় বন্ধনে বেঁধেছিল, যার মধ্যে ছিল প্রাণের ঘনিষ্ঠতা, তা থেকে বিচ্ছিন্ন হয়েই মানুষের আজকের এই সংকট। আজ কৃষির দ্বারা মানুষ সেই সংকট থেকে মুক্তি পাবে। সমস্ত বিশ্বের সঙ্গে দেশ এই কৃষির দ্বারা প্রাণের বাঁধনে বাঁধা পড়বে। ভূমিলক্ষ্মী প্রবন্ধে রবীন্দ্রনাথ সেই বিশেষ দিকের উপরে অধিক গুরুত্ব দিয়েছেন। উদ্ধৃতির মধ্যে, সমস্ত পৃথিবীর সঙ্গে ব্যবহার বন্ধ করিয়া এক ঘরে হইয়া দুই বেলা দুই মুঠা ভাত বেশি করিয়া খাইয়া নিদ্রা দিলেই তো আমাদের চলিবে না। সমস্ত পৃথিবীর সঙ্গে দেনা পাওনা করিয়া তবে আমরা মানুষ হইতে পারিব। যে জাতি তাহা না করিবে বর্তমান কালে সে টিকিতে পারিবে না। উদ্ধৃতি শেষ। এমত অবস্থায় কৃষিকাজে জ্ঞানের আলো ফেলার উপর তিনি বারবার গুরুত্ব আরোপ করেছেন। চাষির সীমিত জ্ঞানে অধিক ফলনের সম্ভাবনা কম, তাই এক্ষেত্রে তিনি শিক্ষিত লোককে বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ করার আহ্বান জানিয়েছেন। উদ্ধৃতির মধ্যে, আজ শুধু একলা চাষির চাষ করিবার দিন নাই, আজ তাহার পক্ষে বিদ্বানকে বৈজ্ঞানিককে যোগ দিতে হইবে। আজ শুধু চাষির লাঙ্গলের ফলার সঙ্গে আমাদের দেশের মাটির সংযোগ যথেষ্ট নয়, সমস্ত দেশের বুদ্ধির সঙ্গে, বিদ্যার সঙ্গে, অধ্যবসায়ের সঙ্গে তাহার সংযোগ হওয়া চাই। উদ্ধৃতি শেষ। এখানেই রবীন্দ্রনাথ পাশ্চাত্যের সঙ্গে প্রাচ্যের সংযোগ সাধন করেছেন। আদিমকাল থেকে মানুষের সভ্যতার অগ্রগতি ঘটেছে যন্ত্রের সাহায্যে। জ্ঞানের সমন্বয়ে আজ পাশ্চাত্য যন্ত্রবিদ্যায় অগ্রণী ভূমিকা নিয়েছে। আত্মশ্লাঘায় লোভের বশবর্তী হয়ে এই বিদ্যার সাহায্যে সে পৃথিবীকে নিজের বশীভূত করতে চাইছে। তাদের প্রতি মুহূর্তে লোভের শিকার ভারতবাসী সেই দানব শক্তিকে সহজে আপন করে নিতে পারে না। রবীন্দ্রনাথ সেই পাশ্চাত্য দানব শক্তিকে আমাদের উপনিষদের বাণীর সঙ্গে মিলিয়ে নিয়েছেন। যিনি এক, তিনি বর্ণানো নেকানো নিহিতার্থ দদাতি। নানা জাতির লোককে তিনি নিহিতার্থ দান করেন। বহুধা শক্তি যুগাত, বহুধা শক্তির যুগে তিনি এই নিহিতার্থ দান করেছেন। আধুনিক যুগে ইউরোপ সেই নিহিতার্থের একটা বিশেষ সন্ধান পেয়েছে, তারই যুগে বিশেষ শক্তিকে পেয়েছে। এই শক্তি সকল কালের সকল লোকের পক্ষেই এক। পল্লী প্রকৃতি প্রবন্ধে বিজ্ঞানের এই সত্যকে রবীন্দ্রনাথ তুলে ধরেছেন। উদ্ধৃতির মধ্যে, বিজ্ঞানের সত্য যে পণ্ডিত যখনই আবিষ্কার করুন, জাতি নির্বিশেষে তা এক। উদ্ধৃতি শেষ। দানবদের কাছ থেকে এই বিদ্যা এনে ভারতের পল্লীবাসী দানবপুরী বানাবে না, স্বর্গকেই রক্ষা করবে। কৃষিকাজের মধ্যেই রয়েছে সেই স্বর্গ রক্ষার প্রয়াস। রবীন্দ্রনাথ এভাবে কৃষিকাজে প্রাচ্য ও পাশ্চাত্যের শুভ শক্তির সমন্বয় চেয়েছেন। ভারতবর্ষে পল্লীবাসীর যে সংকট রবীন্দ্রনাথ দেখেছেন, ইউরোপীয় দেশগুলো একই সংকটের সম্মুখীন হয়েছে, কিন্তু তারা অতি দ্রুত সেই সংকট থেকে মুক্তি পাওয়ার চেষ্টায় রত। রবীন্দ্রনাথ কলকাতা স্কুল স্থাপন করে তার মাধ্যমে সেই সংবাদ সংগ্রহের উপর গুরুত্ব আরোপ করেছেন। পল্লীর উন্নতি প্রবন্ধে রবীন্দ্রনাথের সেই কর্মপ্রচেষ্টার সন্ধান আমরা পাই। পাশ্চাত্য দেশে গ্রাম প্রবৃত্তির আর্থিক ও অন্যান্য উন্নতি সম্বন্ধে আজকাল যেসব চেষ্টার উদয় হয়েছে, সে সম্বন্ধে সকল প্রকার সংবাদ এই বিদ্যালয়ে সংগ্রহ করা দরকার হবে। এটা উদ্ধৃতির মধ্যে। ইউরোপীয় দেশগুলোতে এই চেষ্টার একটি পদ্ধতি হলো উন্নয়নের ক্ষেত্রে সমবায় পদ্ধতির প্রয়োগ। রবীন্দ্রনাথ সমবায় তত্ত্বের প্রতি আকৃষ্ট হয়েছিলেন নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের সমবায় তত্ত্বকে কাজে লাগানোর আয়োজন দেখে। আয়ারল্যান্ডের কবি ও কর্মবীর এই রচিত
ন্যাশনাল বিইং বইটি পড়ে তিনি এই বিষয়ে উদ্বুদ্ধ হয়েছিলেন। এই বই থেকেই তিনি আয়ারল্যান্ডের হরেস প্লাঙ্কেটের আয়ারল্যান্ডের সমবায় তত্ত্ব প্রয়োগের সফলতার কথা জানতে পারেন। তিনি তখনই অনুধাবন করেন, আমাদের দেশেও যদি চাষের ক্ষেত্রে এই সমবায় নীতি প্রয়োগ করা যায়, তাহলে চাষি ও চাষের সমস্যা সহজেই সমাধান হবে। তিনি চাষের ক্ষেত্রে এই সমবায় নীতি প্রয়োগ করতে শুরু করেন এবং সমবায় নীতির মূল সূত্র বিভিন্ন প্রবন্ধে নিবন্ধে তুলে ধরেন, যাতে বাংলাদেশে সমবায় তত্ত্বের সম্প্রসারণ ঘটে। সমবায় নীতি গ্রন্থটি এই ধরনের প্রবন্ধের সমাহার। এই গ্রন্থের সমবায় নীতি এক প্রবন্ধে চাষের ক্ষেত্রে তিনি সমবায় নীতি প্রয়োগের যৌক্তিকতাকে তুলে ধরেছেন। নতুন এই তত্ত্বের যথাযথ ব্যাখ্যা তিনি করেছেন। অনেক মানুষ একজুট হয়ে জীবিকা নির্বাহ করার যে উপায় তাকে ইউরোপীয় দেশগুলো কোঅপারেটিভ নাম দিয়েছে এবং বাংলায় তাকে সমবায় বলা হয়। এই সমবায় ইউরোপ সৃষ্ট কোনো অভিনব পদ্ধতি নয়। রবীন্দ্রনাথ সব সময়ে প্রতিটি ক্ষেত্রে শিকড়ের সন্ধান করেছেন। তিনি আমাদের প্রাচীন সভ্যতায় এই সমবায় নীতিকে দেখেছেন। মানুষের সভ্যতা শুরু হয়েছিল মানুষের একতার মধ্য দিয়ে। এই একতা যখন শিথিল হয়, তখন মানুষের দুর্দিন আসে। পল্লী প্রকৃতি প্রবন্ধের মধ্যে গ্রাম ও শহরের বিচ্ছিন্নতায় আগত মানুষের সংকটের যে স্বরূপ তিনি তুলে ধরেছেন, সেখানেও মানুষের একতার অভাবকেই তিনি প্রধান বলে মনে করেছেন। রবীন্দ্রনাথ কৃষিকাজের ক্ষেত্রে মানুষের এই একতাকে কাজে লাগাতে চেয়েছেন। আমাদের পল্লীবাসী দরিদ্র, নিজেদের মধ্যে একতা নেই বলেই তাদের এই দৈন্যদশা। চাষি নিজের ছোট ছোট খণ্ড খণ্ড জমি নিয়ে কিছুই করতে পারে না। রবীন্দ্রনাথ পল্লীবাসীর এই বাস্তব সমস্যাগুলোকে দেখেছেন। কারোর জমির তুলনায় হালের গরু যথেষ্ট, কারোর কম। কেউ যথাসময়ে কাজ আরম্ভ করে, কেউ বা অবস্থা বিশেষে যথাসময়ে কাজ আরম্ভ করতে পারে না। জমির সীমানা সোজা না থাকায় হালের গরুকে বারবার ঘুরিয়ে কষ্ট দেওয়া হয়। কারোর জমি আছে, হয়তো অর্থ কম, কারোর হয়তো অর্থ আছে, জমি নেই। আবার ফসল ঘরে আনার জন্য আলাদা করে গাড়ির ব্যবস্থা বা মজুরি লাগে। অন্যদিকে প্রত্যেকে আলাদা করে গুলাঘর রাখতে হয়, আলাদা করে বিক্রির ব্যবস্থা করতে হয়। আলাদাভাবে এসব করতে গেলে অনেক খরচ ও পরিশ্রম অপ্রয়োজনীয়ভাবে লাগে। এমতাবস্থায় রবীন্দ্রনাথ মনে করেন, সমবেতভাবে চাষিরা যদি তাদের জমি, অর্থ, শ্রম চাষের ক্ষেত্রে প্রয়োগ করে, তাহলে ফসল উৎপাদনের ক্ষেত্রে তারা অনেক বেশি লাভবান হবেন। সমবায় তত্ত্বের এই মূল কথার সঙ্গে রবীন্দ্রনাথ এখানে তার বৈজ্ঞানিক চিন্তা ভাবনাকে যুক্ত করেছেন। আধুনিক যুগ বিজ্ঞানের যুগ। হাতিয়ার নিয়ে হাত দিয়ে কাজ করতে গেলে প্রচুর শ্রম ও সময় লাগবে। এই জায়গায় যদি চাষিরা যন্ত্র ব্যবহার করে, তাহলে তাদের এই শ্রম ও সময় দিয়ে তারা আরো বৃহত্তর অঞ্চল চাষ করতে পারবে। ফলে তারা অধিক লাভবান হবে। চাষের ক্ষেত্রে এরূপ পদ্ধতির প্রয়োগ রবীন্দ্রনাথ ইউরোপ ও আমেরিকায় দেখেছেন। মেশিন দিয়ে চাষ করা, ফসল কাটা, আঁটি বাঁধা, গুলায় ভরা, এই সমস্ত কাজ করলে কম সময়ে কম শ্রমে অধিক কাজ হবে। প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে হঠাৎ করে বন্যার হাত থেকে পাকা ফসলকে দ্রুত গুলায় ভরা যায়। চাষের ক্ষেত্রে যন্ত্রের প্রয়োগ করতে গেলে জমি ও অর্থ বেশি থাকা চাই। রবীন্দ্রনাথ দেখেছেন, বাংলাদেশে চাষিদের ব্যক্তিগত জমি কম, মূলধনও কম। এখানেই রবীন্দ্রনাথ সমবায় নীতির উপর গুরুত্ব দিয়েছেন। চাষিরা যদি সমবেতভাবে তাদের জমি, হাল, লাঙ্গল, গুলাগর, পরিশ্রম এক করে তুলে, এটাই হবে তাদের বড় মূলধন। তখন এই মূলধনের সাহায্যে তারা চাষের জন্য মেশিন ব্যবহার করতে পারবে। ইউরোপের ছোট ছোট দেশগুলোর ছোট ছোট চাষিরা এই সমবায় পদ্ধতিতে চাষ করে প্রভূত উন্নতি করেছে। রবীন্দ্রনাথ কৃষিক্ষেত্রে এই সমবায় নীতি প্রয়োগ করার কথা বলতে গিয়ে বিদেশে উদ্ভূত এই পদ্ধতিকে আমাদের শিকড়ের সঙ্গে, ঐতিহ্য সংস্কৃতির সঙ্গে সংযোগ ঘটিয়েছেন। ওপর থেকে চাপিয়ে দেওয়া হঠাৎ করে একটি ধারণা এসে সাধারণ মানুষের মনে জায়গা নিতে পারে না। তার সঙ্গে একটি মানসবন্ধন থাকা চাই। সাধারণ মানুষ যখন বুঝতে পারবে এই পদ্ধতি তো আমাদেরই ছিল, তার মধ্যে শুধু ক্ষণকালের বিস্মৃতি এসেছে, তাহলে সে সহজেই তাকে আপন করে নিতে পারবে।
পল্লী প্রকৃতি প্রবন্ধ গ্রন্থের প্রবন্ধগুলোতে কৃষি যে সভ্যতার সূচনা লগ্নে মানুষের জীবিকা ছিল, এই কৃষি মানুষকে ঐক্যসূত্রে বেঁধেছিল, সেদিকে তিনি বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। সমবায় নীতি গ্রন্থে মানুষের সমন্বয়েই যে কৃষি সম্ভব হয়েছে সে কথাটির উপরেই তিনি জোর দিয়েছেন। ইউরোপীয় সভ্যতার ফলে গ্রাম ও শহরের মধ্যে যে বিস্তর ফারাক তৈরি হয়েছে, সেখানে দরিদ্র গ্রামবাসীরা কৃষিকাজকে আর জীবিকা হিসেবে গ্রহণ করতে চাইছে না। সেটা তাদের কাছে অর্থকরী ও সম্মানের নয়। সাধারণ মানুষের এই মানসিকতার পরিবর্তন ঘটাতে রবীন্দ্রনাথ এখানে কৃষির সঙ্গে আমাদের নগর সভ্যতার সমন্বয় ঘটিয়েছেন। আরণ্য সভ্যতা থেকে মানুষ যেদিন কৃষি সভ্যতায় প্রবেশ করেছে, সেদিন থেকে তার যৌথ জীবনের শুরু। আরণ্য সভ্যতার মতো শুধুমাত্র নিজের খাদ্য সংগ্রহ করে মানুষ কৃষি সভ্যতায় থেমে যায়নি। সমাজের সব মানুষের খাদ্য যোগান দিতে তারা যৌথভাবে কৃষিকাজের উদ্যোগ নিয়েছিল। এই যৌথ উদ্যোগের কৃষি গঙ্গার ধারা বেয়ে পশ্চিম গিরিতট থেকে পূর্বে সমুদ্রতট পর্যন্ত প্রসারিত হয়েছে। প্রসঙ্গত এসেছে রামায়ণের কথা। বাঙালি জীবনে রামায়ণের প্রভাব অপরিসীম। রামায়ণের সীতার নতুন ব্যাখ্যা দিয়েছেন রবীন্দ্রনাথ। সীতা তো কৃষি সম্ভবা, হলকর্ষণেই জনক রাজা সীতাকে পেয়েছিলেন। এই কৃষি উত্তর থেকে দক্ষিণে আর্য অনার্যের মধ্যে ঐক্য স্থাপন করেছে। রবীন্দ্রনাথ এভাবেই ভারতবর্ষের চাষিদের কৃষিকাজকে ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে যুক্ত করেছেন, যাতে কৃষিকাজকে তারা জীবিকার প্রধান উপাদান হিসাবে গ্রহণ করতে পারে, যার মধ্যে নিহিত আছে যৌথ উদ্যোগ। ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে আধুনিক বিজ্ঞানকে যুক্ত করে মানুষের সমবেত যুগসাধনের ঐক্য তিনি দেখিয়েছেন। ডারউইনের মতবাদেও জড় ও জীবের মধ্যে এক নিবিড় ঐক্য আমরা দেখি। ইউরোপের জ্ঞান ও শক্তির উৎকর্ষ সাধনের মূলে রয়েছে এই ঐক্য বা সমন্বয়। জ্ঞানের ক্ষেত্রে এই ঐক্যকে ইউরোপীয়রা মেনে নিলেও জীবনের বাস্তব দিক থেকে তারা ভোগবাদী। অন্যকে শোষণ করে তারা সম্পদ বৃদ্ধি করতে চায়। ফলে সমাজে তৈরি হয় বিভেদ, দরিদ্র মানুষের সংখ্যা বৃদ্ধি পায়। এই বৈষম্যে ইউরোপ অর্থনীতির ক্ষেত্রে সমবায় পদ্ধতিকে গ্রহণ করেছে, যা কৃষি সভ্যতার মূলে ছিল। আমাদের কৃষ্টি সভ্যতার সঙ্গে যা ওতপ্রোতভাবে জড়িত, তাকে ইউরোপীয়রা জীবিকার ক্ষেত্রে, সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে ব্যবহার করেছে। সমবায় নীতি 2 নিবন্ধে রবীন্দ্রনাথ এভাবেই চাষিদের সমবায় পদ্ধতির সঙ্গে আত্মিক যুগ গঠিয়েছেন। রবীন্দ্রনাথের সমবায় নীতি নিয়ে রচিত নিবন্ধগুলির সময়কাল 1325 বঙ্গাব্দ থেকে 1335 বঙ্গাব্দ, যেটা আগেই বলেছিলাম। এই সময় রবীন্দ্রনাথ প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন শ্রীনিকেতনে কৃষি ও অন্যান্য ক্ষেত্রে সমবায় নীতি প্রয়োগ করার জন্য। মাত্র কয়েকজনকে নিয়ে ব্যক্তিগত উদ্যোগে রবীন্দ্রনাথের কাছে এটা খুবই কষ্টসাধ্য ব্যাপার ছিল। সেখানে সরকারি উদ্যোগের খুবই প্রয়োজন রয়েছে। রবীন্দ্রনাথ রাশিয়ার সরকারি উদ্যোগে এই ব্যবস্থাকে বাস্তব ক্ষেত্রে ফলপ্রসূ হতে দেখেছেন। তাই রবীন্দ্রনাথ রাশিয়ার এই উদ্যোগের প্রশংসা করে বলেছেন উদ্ধৃতির মধ্যে, আমরা শ্রীনিকেতনে যা করতে চেয়েছি এরা সমস্ত দেশ জুড়ে প্রকৃষ্টভাবে তাই করেছে। উদ্ধৃতি শেষ। আমাদের ভারতবর্ষেও সমবায় নীতি প্রয়োগ করা খুবই দরকার, কিন্তু পরাধীন দেশের সরকার সেই উদ্যোগে কখনো এগিয়ে আসে না। স্বাধীন দেশের নিজস্ব সরকার থাকলে বাস্তব ক্ষেত্রে সমবায় নীতির প্রয়োগ সম্ভব, তা রবীন্দ্রনাথ ডেনমার্কের ক্ষেত্রে সহজেই লক্ষ্য করেছেন। উদ্ধৃতির মধ্যে, ডেনমার্কের মতো স্বাধীন দেশেই সরকারের তরফ থেকে সাধারণকে এমন সাহায্য করা সম্ভব। উদ্ধৃতি শেষ। তাই সরকারি সাহায্য থেকে বঞ্চিত পরাধীন ভারতবর্ষে রবীন্দ্রনাথ ব্যক্তিগত উদ্যোগে দরিদ্র মানুষের দুঃখ দূর করার চেষ্টা চালিয়ে গেছেন। পদ্ধতি হিসেবে প্রধান রূপে গ্রহণ করেছেন সমবায় নীতিকে। রবীন্দ্রনাথ সমস্ত জীবন জুড়ে যে কর্মভাবনা ও কর্মক্ষেত্রে নিদর্শন রেখে গেছেন, তার প্রধান জায়গা জুড়ে রয়েছে কৃষি। এই কৃষিকে সার্থকভাবে জনসাধারণের জীবিকা নির্বাহের ক্ষেত্রে প্রয়োগ করতে গিয়ে তিনি সমবায় পদ্ধতির উপর অধিক গুরুত্ব দিয়েছেন। ব্যক্তিগতভাবে বাস্তবে তিনি যেভাবে নিজে কৃষিকাজের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে কৃষির উপযোগিতা প্রমাণের চেষ্টা করেছেন, তেমনি নানা প্রবন্ধ নিবন্ধ রচনা করে তার সেই ভাবনাকে একটি সুষ্ঠু রূপ দিয়ে বিস্তৃত ক্ষেত্রে ছড়িয়ে দিতে চেয়েছেন। এই প্রবন্ধ নিবন্ধের পাশেই রয়েছে তার ভাষণগুলো। বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখেই ভাষণ দেওয়ার রীতি। তাই রবীন্দ্রনাথ তার ভাষণে নিজের আদর্শকে, উদ্দেশ্যকে অবলীলায় তুলে ধরেছেন।
তার কৃষি চিন্তামূলক ভাষণে তিনি স্বচ্ছন্দে কৃষিকাজে চাষিদেরকে উদ্বুদ্ধ করার জন্য যতটা যুক্তির প্রয়োগ করা দরকার সবগুলি তিনি অনায়াসে ব্যবহার করেছেন। কৃষিকে তিনি যুক্তিসহ ভারতবর্ষের সনাতন ভাবধারার সঙ্গে যুক্ত করেছেন। আত্মশক্তি, সমবায় ও বিশ্বভাবনার সঙ্গে কৃষির সংযোগ সাধন করেছেন। বিশ্বায়নের দাবিকে জীবনে অত্যন্ত প্রাসঙ্গিক করে তুলে বহু লোকের মিলনেই মানবের সত্য, এই মিলনেই তার সভ্যতা এবং সেটাকে সম্ভব করে তুলবে কৃষি। কৃষি এই সব কিছুর মধ্য দিয়ে কৃষিকে মানুষের জীবিকার ক্ষেত্রে অপরিহার্য অঙ্গ করে তুলতে চেয়েছেন। রবীন্দ্রনাথ এখানে ভারতবর্ষের রাষ্ট্রনৈতিক, অর্থনৈতিক ইতিহাসের উপর গুরুত্ব আরোপ করেননি, গুরুত্ব দিয়েছেন সামাজিক ইতিহাসের উপর। তিনি এখানে মানুষের সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন চেয়েছেন, মানসিক শক্তি সঞ্চয়ের উপর গুরুত্ব দিয়েছেন, মানুষের ঐক্যবোধকে আবার জাগিয়ে তুলতে চেয়েছেন, সমাজের বৈষম্য দূর করতে চেয়েছেন। সমবায় নীতি গ্রন্থের মূলেই রয়েছে চাষিদের মানসিকতার পরিবর্তনের কথা। এখানেই আধুনিক যুগে সমাজের উন্নয়নের ক্ষেত্রে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতার প্রশ্ন এসে যায়। রবীন্দ্রনাথ 100 বছর আগে যে সামাজিক পরিবর্তন আনার কাজ শুরু করেছিলেন, সপরিবারে ঝাঁপিয়ে পড়েছিলেন সাধারণ দরিদ্র চাষিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে, একেবারে হাল আমলেও সমাজে কিন্তু কোনো আশানুরূপ পরিবর্তনই আসেনি। শহরের লোকেরা এখনো গ্রামের মানুষের কাছে 6 আনার বাবুই রয়ে গেছেন। দরিদ্রের ধনে আজও ধনীর কুশাগার ভর্তি হচ্ছে। সাধারণ চাষির জীবন সেই একই অন্ধকারের রাজ্যে পড়ে রয়েছে। কিন্তু রবীন্দ্রনাথের কৃষি বিষয়ক বিভিন্ন প্রবন্ধে, নিবন্ধে, ভাষণে রয়েছে সেই অন্ধকার থেকে বেরিয়ে আসার চাবিকাঠি। আমাদের ভারতবর্ষের সরকার উদ্যোগ নিয়েছেন কৃষি বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় খোলার, গবেষণা করার বিস্তর সুযোগ রয়েছে সেখানে। সরকার নানা পরিকল্পনা গ্রহণ করেছেন কৃষির উন্নতি কল্পে। একই সঙ্গে ব্যাংকের সাহায্যে কৃষি ঋণের ব্যবস্থাও রয়েছে। যৌথভাবে সরকার কৃষকদের অর্থ, বীজ, সার দিয়ে থাকে, স্বল্প মূল্যে কৃষিকাজের জন্য মেশিনও দিয়ে থাকেন। তবু এই সরকারি সাহায্য পেয়েও কৃষি প্রধান ভারতবর্ষে দারিদ্র্যের অবসান ঘটছে না। শহরের আলো থেকে দূরবর্তী গ্রামগুলো সেই একইভাবে অন্ধকারে থেকে গেছে। সমবায় পদ্ধতিতে রবীন্দ্রনাথ যৌথভাবে যে কৃষিকাজের উপর গুরুত্ব দিয়েছিলেন সেটাকে গ্রহণ করতে পারেনি আমাদের সমাজ। শ্রম শক্তি, অর্থ শক্তি, ভূমি শক্তির মিলন ঘটেনি ভারতবর্ষে। রবীন্দ্রনাথ সমস্যার শিকড়ের সন্ধান বারবার দিয়ে গেছেন তার প্রবন্ধে, নিবন্ধে, বিশেষ করে আমাদের আলোচ্য দুখানি গ্রন্থে। কিন্তু সেই সমস্যাকে শিকড়ে উপড়ে ফেলার কোনো উদ্যোগই নেয়নি ভারতবর্ষ। রবীন্দ্রনাথ একচুকা হরিণের মতো শুধু একটা দিককেই গুরুত্ব দেননি, তিনি জানেন তাহলে বিপদ আসবে অন্য দিক থেকে। রবীন্দ্রনাথ চাষবাসের উপর গুরুত্ব দিয়ে হলকর্ষণ উৎসব করেছেন, অন্যদিকে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণ উৎসব করেছেন। আমাদের আলোচ্য পল্লী প্রকৃতি প্রবন্ধ গ্রন্থের শ্রীনিকেতনে হলকর্ষণ ও বৃক্ষরোপণ উৎসবে কথিত অরণ্য দেবতা ও শ্রীনিকেতনের হলকর্ষণ উৎসবে কথিত হলকর্ষণ, এই প্রবন্ধ দুটোতে আমরা রবীন্দ্রনাথের হলকর্ষণ ও বৃক্ষরোপণের প্রতি ঐকান্তিক আকর্ষণ অনুভব করি। কৃষি সভ্যতায় মানুষ অরণ্যের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করেছে। যে অরণ্য দেবতা তাকে প্রথম আতিথ্য দিয়েছিলেন, সভ্যতার মদগর্বে তাকে তারা নির্মম নির্বিচারে আক্রমণ করেছে। এতেই মানব সভ্যতায় অভিশাপ নেমে এসেছে, প্রাকৃতিক বিপর্যয় দেখা দিচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে। রবীন্দ্রনাথ চাষের ক্ষেত্রে অধিক ফলনের উপর গুরুত্ব দিয়েছিলেন, তাই বলে তিনি কোথাও অরণ্য ধ্বংস করে জমি বৃদ্ধি করে অধিক ফলনের কথা বলেননি। আবার হলকর্ষণে শস্য উৎপাদন করে মানুষ ভূমিরই ক্ষতি সাধন করছে। এই ক্ষতিপূরণের জন্য রবীন্দ্রনাথ বৃক্ষরোপণের উপর গুরুত্ব আরোপ করেছিলেন। রবীন্দ্রনাথ অরণ্য দেবতায় বলেছেন উদ্ধৃতির মধ্যে, হলকর্ষণে আমাদের প্রয়োজন অন্নের জন্য, শস্যের জন্য, আমাদের নিজেদের প্রতি কর্তব্য পালনের জন্যই হলকর্ষণ। কিন্তু এর দ্বারা বসুন্ধরার যে অনিষ্ট হয় তা নিবারণ করার জন্য আমরা কিছু ফিরিয়ে দিই, যেন ধরনের প্রতি কর্তব্য পালনের জন্য, তার ক্ষত বেদনা নিবারণের জন্য আমাদের বৃক্ষরোপণের এই আয়োজন। উদ্ধৃতি শেষ। একদিকের ক্ষতি সাধন করে অন্যদিকে পূর্ণতা আনতে চাইলে তাতে কখনো মানুষের সম্পূর্ণতা আসে না, প্রাণীর বিকাশের ধারা দীর্ঘস্থায়ী হয় না। ইতিহাস থেকে মানুষ এই শিক্ষা পেয়েছে,
রবীন্দ্রনাথ এই বিষয়ের উপর গুরুত্ব দিয়েই কৃষিকাজ ও বৃক্ষরোপণকে একে অপরের পরিপূরক রূপেই দেখতে চেয়েছেন। তা যেন একই মুদ্রার দুই দিক, এই দুই দিক মিলেই মুদ্রার সম্পূর্ণতা। নমস্কার, আমার আলোচনার বিষয়টা আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। এখন আনুষ্ঠানিকতা মেনে ধন্যবাদ জ্ঞাপন করবে সাংস্কৃতিক শাখা ময়নাগুড়ি কলেজের সদস্যা তথা শিক্ষা বিজ্ঞান বিভাগের শিক্ষিকা পূজা ভৌমিক। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। ময়নাগুড়ি কলেজের সাংস্কৃতিক শাখা আয়োজিত জাতীয় স্তরের রবীন্দ্র বক্তৃতামালা রবি রশ্মি শীর্ষক অনুষ্ঠানে আজকে পঞ্চম তথা অন্তিম দিন, এবং আজকে আমাদের অনুষ্ঠানে আলোচ্য বিষয় ছিল রবীন্দ্রনাথের কৃষি ভাবনা প্রসঙ্গ গ্রন্থ পল্লী প্রকৃতি এবং সমবায় নীতি। এবং এই বিষয়ের ওপর আমাদের আজকের প্রধান বক্তা তথা প্রধান অতিথি ছিলেন গৌহাটি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর বিনীতা রানী দাস মহাশয়া ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ রবীন্দ্রনাথের কৃষি ভাবনার নানান দিক আমাদের সামনে নিজের বক্তৃতার মাধ্যমে তুলে ধরার জন্য। পরবর্তীকালে এই ধরনের অনুষ্ঠানে ম্যাডামের আবারও উপস্থিতি কামনা করছি। ম্যাডামকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি ধন্যবাদ জানাই আমাদের ময়নাগুড়ি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা মাননীয়া সুস্মিতা পণ্ডিত মহাশয়া ম্যাডামকে। ম্যাডাম কলেজের প্রতিটা ছোট থেকে বড় সব রকম বিষয়ে সবসময় যেভাবে আমাদের পাশে থেকেছেন, আমাদের এই অনুষ্ঠানের ক্ষেত্রেও শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাডাম একই রকমভাবে আমাদের সর্বতোভাবে সাহায্য করেছেন। সেই জন্য ম্যাডামকে আমাদের অসংখ্য ধন্যবাদ। এরপর বিশেষভাবে প্রযুক্তিগত সহায়তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ময়নাগুড়ি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপিকা ডক্টর প্রিয়দর্শিনী ঘোষ মহাশয় ম্যাডামকে। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের এই 5 দিন ব্যাপী যে জাতীয় স্তরের বক্তৃতামালার প্রধান আয়োজক তথা উপস্থাপক এবং আমাদের কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মাননীয় বাসব দাস মহাশয়কে। স্যারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন এবং এত সুন্দরভাবে পরিচালনা করার জন্য। স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং সবশেষে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ময়নাগুড়ি কলেজের সকল অধ্যাপক অধ্যাপিকা এবং আমাদের সকল প্রিয় ছাত্রছাত্রী এবং আজকের অনুষ্ঠানের আমাদের সকল শ্রোতামণ্ডলীকে। সকলের সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠানটি সফলতা লাভ করলো, সেই জন্য সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ধন্যবাদ পূজা ভৌমিক ম্যাডামকে। এখানেই আজকের অনুষ্ঠান শেষ হলো এবং আমাদের যে 5টি বক্তৃতামালা অনুষ্ঠান ছিল আজ এখানেই তার সমাপ্তি হলো। আপনাদের একটি বিশেষ ঘোষণা রাখি যে আজ গুগল মিটে 100 জন অংশগ্রহণকারী ছিল। এর জন্য বহু অংশগ্রহণকারী হয়তো আজকে অনুষ্ঠান শুনতে পারেনি। তাদের জন্য আজকের এই অনুষ্ঠানের রেকর্ডিংটা আমাদের ইউটিউব চ্যানেল webinars.ময়নাগুড়ি কলেজ এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। আপনারা পরবর্তীতে সেটি শুনতে পারবেন। আপনারা অনেকে হয়তো ফিডব্যাক ফর্মটি ফিল আপ করেননি, সেটা যারা করেননি তাদের সুবিধার্থে আমাদের ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিও যেখানে আপলোড হবে তার মেসেজ অপশনে সেই গুগল ফর্মটি থাকবে, ফিডব্যাক ফর্মটি থাকবে। আপনারা অনুগ্রহ করে সেটি ফিল আপ করবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এই বক্তৃতামালা অনুষ্ঠানে থাকবার জন্য। আগামী দিনেও আপনাদের সকলকে আমরা
পাশে পাবো এই আশা রাখি। আর বিশেষ করে ধন্যবাদ জানাই ডক্টর বিনীতা রানী দাস ম্যাডামকে। ম্যাডাম অত্যন্ত ব্যস্ত, তবুও আমাদের মাঝে সময় দিয়েছেন। আগামী দিনেও ম্যাডামকে আমরা আমাদের কলেজে আহ্বান জানাই, ম্যাডাম আসবেন এবং তার বক্তব্য রাখবেন। ধন্যবাদ সকলকে, নমস্কার।